গ্রামার লেনে সবাইকে স্বাগত। গ্রামার লেনে বিগত কয়েকটা ভিডিওতে আমি টেন্স সম্পর্কে আলোচনা করেছি। টেন্সের বিভিন্ন ভাগ, তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট। আজকের বিষয় হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শুরু করা যাক তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন। কাকে বলে? কোনো ক্রিয়া অতীতে শুরু হয়ে অতীতেই চলছিল এরকম বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় অতীতে যে সময় ক্রিয়াটি ঘটছিল। এক্সাম্পল, দ্য বেবি ওয়াজ প্লেয়িং দেন। শিশুটি তখন খেলা করছিল। অর্থাৎ অতীতের কোনো একটা সময়ের কথা যখন বলা হচ্ছে সেই সময় শিশুটা খেলছিল, এখন আর খেলছে না। সেই কাজটা অতীতের কোনো একটা সময় হচ্ছিল বা ঘটছিল, এখন ঘটছে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করতে, এক্সপ্রেস করতে বিভিন্ন ওয়ার্ড বা টাইম অ্যাডভার্ব বা ফ্রেজের সাহায্য নেওয়া হয়, নাও নেওয়া হতে পারে। তবে এই সব শব্দগুলো দ্বারা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে এক্সপ্রেস করি। কীরকম? হোয়াইল মানে যখন, স্টিল এখনও, অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে, দেন তখন, এই ধরনের শব্দগুলো দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রকাশ করি। এবার আমরা দেখে নেব বাংলায় ক্রিয়াপদের রূপ কী হয়। অর্থাৎ বাংলায় ক্রিয়াপদের শেষে যে বিভক্তিগুলো দেখে আমরা পাস্ট কন্টিনিউয়াস নির্ধারণ করে থাকি সেগুলি হলো: বাংলায় ক্রিয়াপদের শেষে উত্তম পুরুষে ইতে ছিলাম বা ছিলাম, মধ্যম পুরুষে ইতে ছিলে বা ছিলে এবং প্রথম পুরুষে ইতে ছিল বা ছিল বিভক্তিগুলো থাকে। একটা সাধু ভাষায় এবং একটা চলিত ভাষায় বললাম। উদাহরণ: আমি তখন ঘুমাইতেছিলাম বা ঘুমাচ্ছিলাম। তুমি তখন লিখিতেছিলে বা লিখছিলে। সে সেই মুহূর্তে কথা বলিতেছিল বা বলছিল। দেখে নিই ইংরাজিতে ভার্বের ফরমেশন বা স্ট্রাকচার বা সিনট্যাক্সগুলো কি হয়। প্রথমেই অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যের ভার্ব গঠন করার সূত্র বা সিনট্যাক্স। প্রথমে কি থাকে? সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব, তারপরে থাকে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আর সবশেষে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। এক্সাম্পল, আই ওয়াজ স্লিপিং দেন, আমি তখন ঘুমাচ্ছিলাম। এখানে আই সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্ব স্লিপের সাথে আইএনজি এবং সবশেষে টাইম অ্যাডভার্ব দেন। এরপরে নেগেটিভ বা নাবাচক বাক্যের ভার্ব গঠন করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার, তারপরে নট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। এক্সাম্পল, দে ওয়ার নট স্পিকিং অ্যাট দ্যাট মোমেন্ট, তারা সেই মুহূর্তে কথা বলছিল না। এখানে দে হলো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসেছে ওয়্যার, তারপরে নিয়ম অনুসারে নট, তারপরে মূল ভার্ব স্পিকের সাথে আইএনজি যুক্ত হয়েছে স্পিকিং, আর সবশেষে টাইম ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে। এরপরে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্যের ভার্ব গঠন করার নিয়ম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রথমেই বসবে অক্সিলারি ভার্ব অর্থাৎ ওয়াজ বা ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং তারপরে সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং সবশেষে জিজ্ঞাসার চিহ্ন। এক্সাম্পল, ওয়াজ ই ডুইং এনিথিং দেন, সে কি তখন কিছু করছিল? দেখো এখানে প্রথমেই অক্সিলারি ভার্ব বসানো হয়েছে ওয়াজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে মূল ভার্ব ডু এর সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সবশেষে কমপ্লিমেন্ট বসেছে এনিথিং দেন, শেষে জিজ্ঞাসার চিহ্ন। এবারে আসছি ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক না বোধক বাক্যে। প্রথমেই
ওই একই রকম ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভের মধ্যে এখানে শুধু পার্থক্য হচ্ছে নট বসবে। প্রথমেই অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং জিজ্ঞাসার চিহ্ন। এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, কেন সেটা বলছি পরে। প্রথম এক্সাম্পল, ওয়াজ নট সুমিত প্লেয়িং ক্রিকেট, সুমিত কি ক্রিকেট খেলছিল না। আর 2 নম্বর উদাহরণ, ওয়ার দে নট সুইমিং, তারা কি সাঁতার কাটছিল না। কেন ব্যবহার করলাম দুটো এক্সাম্পল? কারণ নট বসানোর একটা নিয়ম আছে, সেটা হলো বাক্যের কর্তা সাবজেক্ট যদি একটা নাউন হয় তাহলে নটটা তার আগে বসে, এবং বাক্যের কর্তা বা সাবজেক্ট যদি একটা প্রোনাউন হয় তাহলে নট তার পরে বসে। এখানে যেহেতু প্রথম এক্সাম্পলে সুমিত হলো নাউন, তাই তার আগে নট বসেছে, এবং দ্বিতীয় এক্সাম্পলে সাবজেক্ট হলো প্রোনাউন দে, তাই নট তার পরে বসেছে। তবে কন্ট্রাক্টেড ফর্ম যদি ব্যবহার করা হয় ভার্বের, অর্থাৎ এই ওয়ার দে নটটাকে যদি আমরা কন্ট্রাকশন করি ওয়ারেন্ট দে, তখন কিন্তু নটটা প্রোনাউনের আগেই বসবে। সেক্ষেত্রে ওয়ারের সঙ্গে নট যুক্ত হয়ে যাবে, হয়ে হবে ওয়ারেন্ট। উদাহরণের ওই জন্য দেওয়া আছে তলায় লাল কালিতে, ওয়ারেন্ট দে সুইমিং। এবারে আসবো অন্যান্য নিয়ম, অর্থাৎ সাধারণ যে নিয়মে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় সে ছাড়াও অন্যান্য কোন ব্যতিক্রমী ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয় সেগুলো দেখব। নম্বর নিয়ম, অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কর্তা কর্মরত অবস্থায় ছিলেন এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসের যে মূল সূত্র বা সংজ্ঞা সেটা অনেকটাই এখানে মিলে যাচ্ছে, এটা প্রায় সেরকমই। পার্থক্যটা হচ্ছে এখানে সময়ের ব্যাপারটা একটু ভাবতে হবে, কোনো একটা নির্দিষ্ট সময় কে পয়েন্ট আউট করা হচ্ছে। এক্সাম্পল, দিস টাইম লাস্ট ইয়ার আই ওয়াজ স্টাডিং ইন কলেজ, গত বছর এই সময়ে আমি কলেজে পড়ছিলাম। এখানে দেখার বিষয় হলো গত বছরের একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময় দাঁড়িয়ে এখন বক্তা বলছেন সেই সময়টা গত বছরের ঠিক সেই সময় কর্তা কী করছিলেন সেইটাকে পয়েন্ট আউট করতে এই সেন্টেন্সটা বলা হয়েছে। 2 নম্বর, অতীতে কোনো ভবিষ্যৎ বা আগাম নিশ্চিত আয়োজন, অর্থাৎ ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট ফর ফিউচার ইন দ্য পাস্ট বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। অর্থাৎ অতীতকালে দাঁড়িয়ে আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট করছিলাম বা করতে চলেছিলাম, যে অ্যারেঞ্জমেন্টটা হয়তো বাস্তবায়িত হয়নি বা হয়েছিল, দুটোই হতে পারে, সেটা বিবেচ্য বিষয় নয়। কি হয়েছিল, অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল সেইটা বোঝানোর জন্যে পাস্ট কন্টিনিউয়াস হবে। অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা কীরকম? এক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট 2 রকমের হতে পারে। 1 নম্বর উদাহরণে আমি ব্যবহার করেছি পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, ব্যক্তিগত আয়োজন। উদাহরণে স্পষ্ট হবে, আই আস্কড হিম হোয়াট হি ওয়াজ ডুইং নেক্সট স্যাটারডে, আমি তাকে জিজ্ঞাসা করলাম পরের শনিবার সে কী করছে। অর্থাৎ বক্তা কাউকে হয়তো জিজ্ঞাসা করছে যে পরের শনিবার তার কোনো কাজ আছে কি না, কী করছে মানে বা কী করতে চলেছে। তখনও কিন্তু দাঁড়িয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে কোনো কাজ করছে না, তাকে তার কাছ থেকে শুনে নেওয়া হচ্ছে তার কোনো কাজ আছে কি না, সেই জন্যেই বক্তা এইভাবে বলেছেন। এটা পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, ব্যক্তিগত উদ্যোগে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে, তার কাছ থেকে সময় চেয়ে নিতে বা তার কোনো ভবিষ্যৎ প্ল্যান আছে কিনা সেইটা জানতে এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে এ ফিউচার ইন্টেনশন টোল্ড ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো ভবিষ্যৎ অভিপ্রায় বা মনের ইচ্ছা প্রকাশ করতে। কীরকম? সেক্ষেত্রে একটু স্ট্রাকচারটা, ভার্বের স্ট্রাকচারটা পাল্টাতে হবে। সেটা হলো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ওয়াজ বা ওয়্যার অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে গোয়িং টু কথাটা ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বটা বসাতে হবে, বসানোর পরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা বসাতে হবে। এক্সাম্পল, আই ওয়াজ গোয়িং টু টেল হার বাট আই ডিডন্ট গেট টাইম,
আমি তাকে বলতে যাচ্ছিলাম কিন্তু সময় পাইনি। অর্থাৎ কর্তা কোনো একটা কাজ করতে যাচ্ছিল বা করতে চলেছিল কিন্তু করা হয়নি আলটিমেটলি, তাই এখানে ব্যবহার করা হচ্ছে আই ওয়াজ গোয়িং টু টেল হার। আমি তাকে বলতে চলেছিলাম বা বলতে যাচ্ছিলাম, অর্থাৎ বলা হয়নি কিন্তু কর্তা সেটা করতে যাচ্ছিল। এটা কর্তার অভিপ্রায়, অভিপ্রায় মানে মনের ইচ্ছা একটা। এবার আসি 3 নম্বর নিয়মে। অতীতে একটা ঘটনার মাঝে অপর একটা ঘটনা ঘটছিল বোঝাতে পাস্ট ইনডেফিনাইট ও পাস্ট কন্টিনিউয়াস একসাথে ব্যবহার করতে হয়। অর্থাৎ দুটো ঘটনা যুগপৎ, সেই একটা ঘটনার মাঝখানে একটা ঘটনা ঘটছিল সাইমালটেনিয়াসলি, যেহেতু দুটো ক্রিয়া, সেক্ষেত্রে আমরা একটা পাস্ট ইনডেফিনাইট এবং একটা পাস্ট কন্টিনিউয়াস করব। কীরকম? এক্সাম্পল, হোয়াইল হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি হি কাট হিজ ফিঙ্গার। যখন সে কারখানায় কাজ করছিল তখন সে তার আঙুল কেটে ফেলেছিল। অর্থাৎ এখানে দুটো কাজ, এক হচ্ছে কর্তা কারখানায় কাজ করছিলেন, 2 নম্বর কাজ করতে করতে তিনি তার আঙুল কেটে ফেলেছিলেন। এই দুটো ক্রিয়া দুটোই পাস্টে ঘটেছে, তাই এক্ষেত্রে একটা পাস্ট কন্টিনিউয়াস এবং আরেকটা পাস্ট ইনডেফিনাইট করা হয়েছে। অর্থাৎ অতীতের মধ্যে ঘটমান অতীত, সেই জন্যে একটা পাস্ট ইনডেফিনাইট এবং অপরটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু অর্থাৎ 3 নম্বর নিয়মে যেটা বলা হলো যে অতীতে দুটো ক্রিয়া, একটা ক্রিয়ার মাঝখানে যদি আর একটা ক্রিয়া ঘটছিল এরকম বোঝায়, তাহলে আমরা পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। এই নিয়মের একটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমটা কি আমরা একটু দেখে নিই। সেটা হলো, একটা ক্রিয়া শেষ হওয়ার ঠিক পরেই অপর ক্রিয়াটি অনুষ্ঠিত হয়েছিল বোঝালে দুটো ক্রিয়ার ক্ষেত্রেই পাস্ট ইনডেফিনাইট হয়। অর্থাৎ আগেরটাই বলেছিলাম একটা ক্রিয়ার মাঝখানে একটা ক্রিয়া, অর্থাৎ দুটো ক্রিয়াই যুগপৎ ঘটবে, আর এটা হচ্ছে একটা ক্রিয়া শেষ হবে এবং আর ঠিক পরেই আরেকটা ক্রিয়া অনুষ্ঠিত হলে দুটোর ক্ষেত্রেই আমরা পাস্ট ইনডেফিনাইট করব, কারণ সেক্ষেত্রেই দুটো ক্রিয়াই অতীতকালে সম্পন্ন হয়ে গেছে। উদাহরণ, হোয়েন হি অ্যারাইভড উই হ্যাড ডিনার। যখন সে এসে পৌঁছলো তখন আমাদের রাতের খাওয়া হয়ে গিয়েছিল। অর্থাৎ ফার্স্ট হি অ্যারাইভড অ্যান্ড দেন উই হ্যাড ডিনার। প্রথমে তারা এসেছিল, তারপরে আমরা রাতের খাবার খেয়েছিলাম। দুটো কাজ অতীতকালেই আলাদা আলাদা সময়ে সমাপ্ত হয়েছে, একটার সঙ্গে আরেকটার কোনো যোগসূত্র বলতে সময়ে, ক্রিয়া অনুষ্ঠানে যে সময় সেটা একে অপরের সঙ্গে যুক্ত নয় বলতে একটা শেষ হয়েছে এবং একটা শুরু হয়েছে। ঘটনার যোগসূত্র আছে কিন্তু সময়টা দুটো একে অপরের সঙ্গে মিশে যায়নি, তাই এখানে দুটোই পাস্ট ইনডেফিনাইট হয়েছে। পরে 4 নম্বর নিয়ম, স্টেটিভ ভার্ব। আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটেও বলেছিলাম যে স্টেটিভ ভার্ব যেগুলো আছে, অর্থাৎ অবস্থা বোঝায় এমন ক্রিয়া, যেরকম নো, ওয়ান্ট, বিলিভ, লাইক, লাভ, নিড, প্রেফার, মিন, সাপোজ, বিলং, সিম প্রভৃতি ভার্বগুলো যেগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয়, এর ক্ষেত্রে অতীতকালের অর্থ বোঝাতে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো না, আমরা পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করব। কীরকম? আই ওয়াজ এনজয়িং দ্য ফিল্ম বাট মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু গো হোম। আমি ছবিটা উপভোগ করছিলাম কিন্তু আমার বন্ধু বাড়ি চলে যেতে চেয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ক্রিয়াটা, আমি একটা ফিল্ম দেখছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আমার বন্ধু চলে যেতে চেয়েছিল, এখানে যে ওয়ান্ট এটা তো স্টেটিভ ভার্ব, এনজয়টা স্টেটিভ ভার্ব নয়, হোয়ারাজ ওয়ান্টটা হলো স্টেটিভ ভার্ব। ওয়ান্ট মানে চাওয়া, সেটাকে আমরা ওয়ান্টিং করতে পারবো না। এই সেন্টেন্সটা যদি বলি আই ওয়াজ এনজয়িং দ্য ফিল্ম বাট মাই ফ্রেন্ড ওয়াজ ওয়ান্টিং টু গো হোম, তাহলে ভুল হবে, কারণ ওয়ান্টের ওইভাবে পাস্ট কন্টিনিউয়াস করা যায় না, ওটা পাস্ট ইনডেফিনাইটই করতে হবে। এবারে 5 নম্বর নিয়ম, অতীতের দুটো ক্রিয়া বা ঘটনা যা কিছু সময় ধরে ঘটেছিল এরকম বোঝাতে পাস্ট ইনডেফিনাইট অথবা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যায়। দুটোর যে কোনো একটাই ঠিক হবে যদি সেটা বোঝায় যে ওভার এ পিরিয়ড অফ টাইম কিছু সময় ধরে ঘটেছিল। কীরকম? হি ওয়ার্কড ইন আ রেস্তোরাঁ ওয়াইল আই লিভড ইন দিল্লি। যখন আমি দিল্লিতে বাস করছিলাম তখন সে একটা রেস্তোরাঁয় কাজ করেছিল। এটাকে কাজ করেছিলও বলতে পারি বা কাজ করছিলও বলতে পারি।
ওই জন্য তলায় অর দিয়ে বলা আছে হি ওয়াজ ওয়ার্কিং ইন আ রেস্তোরাঁ ওয়াইল আই ওয়াজ লিভিং ইন দিল্লি। যখন আমি দিল্লিতে বাস করছিলাম তখন সে একটা রেস্তোরাঁয় কাজ করছিল। একটা সময় কাজ করা তো কোনো একটা পয়েন্ট অফ টাইমে হতে পারে না, সেটা একটা পিরিয়ড অফ টাইম লাগে। সেই জন্যে এই ধরনের ক্ষেত্রে আমরা দুটো টেন্সে যে কোনো একটাই ব্যবহার করতে পারবো এবং সেটা ঠিক হবে। 6 নম্বর নিয়ম, যখন আমরা অতীতের কোনো সাময়িক ক্রিয়ার কথা বলি তখন পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে যে কোনো একটিকেই ব্যবহার করা যায়। অর্থাৎ অতীতকালের কোনো একটা টেম্পোরারি দীর্ঘকালীন প্রক্রিয়ায় হলে হবে না, স্বল্পমেয়াদী কোনো সময়ের ক্ষেত্রে আমরা কোনো কাজ যদি আমরা করছিলাম বোঝায়, তাহলে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস করতে পারি বা পাস্ট ইনডেফিনাইটও করতে পারি। যেরকম আই ওয়াজ ওয়ার্কিং ইন আ রেস্তোরাঁ ডিউরিং দ্য সামার অফ 1995। 1995 সালের গ্রীষ্মে আমি একটি রেস্তোরাঁয় কাজ করছিলাম। এটাকে পাস্ট ইনডেফিনাইট দিয়েও করা যাবে, অর্থাৎ আই ওয়ার্কড ইন আ রেস্তোরাঁ ডিউরিং দ্য সামার অফ 1995। 1995 সালের গ্রীষ্মে আমি একটি রেস্তোরাঁতে কাজ করেছিলাম। অর্থাৎ এখানে ক্রিয়ার সময়টা ভাইটাল, ক্রিয়াটা কত সময় ধরে ঘটছে, 1995 সালের গ্রীষ্মে। কিন্তু সেটা যদি পুরো 1995 সাল জুড়ে যদি বলতো বা অনেক দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী লং টার্ম যদি কোনো সময়ের কথা বোঝাতো তখন কিন্তু এই নিয়ম করা যেত না। এখানে দুটো টেন্সের যে কোনো একটাই ব্যবহার করা যুক্তিযুক্ত। 7 নম্বর নিয়ম, অতীতে বারবার ঘটা কোনো ক্রিয়া বা ঘটনা সময়কাল স্বল্পমেয়াদী হলে পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে যে কোনো একটিকেই ব্যবহার করা যায়। আগের নিয়মটার মতোই, তবে এখানে একটু পার্থক্য হলো, আগের নিয়মটা হলো অতীতে কোনো ঘটনা যেটা স্বল্পমেয়াদী সময় ঘটেছে, আর এটা অতীতের কোনো স্বল্পমেয়াদী ঘটনা যেটা বারবার ওই সময়ের মধ্যে বারবার ঘটছিল। স্বল্পমেয়াদী সময় খুব লিমিটেড পিরিয়ড অফ টাইম, সেই টাইমের মধ্যে একই রকম ক্রিয়া বারবার ঘটবে। কীরকম? হোয়েন হি ওয়াজ ইন হসপিটাল উই ওয়ার ভিজিটিং হিম টুয়াইস আ ডে। যখন তিনি হাসপাতালে ছিলেন তখন আমরা রোজ 2 বার করে তাকে দেখতে যাচ্ছিলাম। অর্থাৎ তার এই হাসপাতালে থাকার যে সময়টা, সেই সময়টা খুবই সংক্ষিপ্ত, খুবই শর্ট টার্ম। সেই টাইমের মধ্যে কোন ক্রিয়াটা বারবার হচ্ছিল না, তাকে দেখতে যাওয়ার কাজটা বারবার করা হচ্ছিল। এইটা যদি দীর্ঘকালীন ভিত্তিতে করা হতো তাহলে কিন্তু আমরা এই নিয়ম অ্যাপ্লাই করতে পারতাম না। এবার এটাকেই আমরা আবার পাস্ট ইনডেফিনাইট দিয়েও বলতে পারি। কীরকম? হোয়েন হি ওয়াজ ইন হসপিটাল উই ভিজিটেড হিম টুয়াইস আ ডে। যখন তিনি হাসপাতালে ছিলেন তখন আমরা রোজ 2 বার করে তাকে দেখতে গিয়েছিলাম। দুটোর যে কোনো একটাই ঠিক। শেষ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়মগুলো ভালোভাবে বোঝার জন্যে আবারও ভিডিওটা বারবার তোমরা দেখতে পারো। প্রত্যেকটা নিয়ম, শেষের দিকের কয়েকটা নিয়ম একটু একই রকম মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু আলাদা বিষয় পয়েন্ট আছে যেগুলো বারবার পড়লে বা বারবার শুনলে, ভিডিওটা দেখলে নিয়মগুলো রপ্ত হবে। ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।